আপনারা শুনছেন নীল উল্কি, দাবিংশ পর্ব। এরপর সেখান থেকে বেরিয়ে একটা ফ্লোর উঠে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাওয়াটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। যেহেতু আন্ডারগ্রাউন্ড ফ্লোরটা সমস্ত কুকর্মের আস্তানা ছিল, তাই ঢোকা বা বেরোনোর পদ্ধতি ছিল সম্পূর্ণ অন্য ধরনের, স্মার্ট ওয়েতে। নর্মাল লক দিয়ে দরজাগুলো প্রোটেক্টেড ছিল না, বিভিন্ন ধরনের সুইচ, নিউমেরিক্যাল লক এইসব ছিল। তাই অনেকক্ষণ ধরে বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করে আমাদের লকগুলো খুলতে হয়েছিল। মাঝে তো আশা ছেড়েই দিয়েছিলাম, মনে হচ্ছিল যেন এত কাণ্ডের পরেও সেই ওইখানেই বন্দি হয়ে মরতে হবে। সাথে মোবাইলও ছিল না, আমাদের সেখানে নিয়ে আসার আগেই সেসব বার করে নেওয়া হয়েছিল, তাই কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছিলাম না আমরা। যাই হোক, শেষে যখন বেরোতে পারলাম তখন 12 থেকে 14 ঘন্টা মতো দেরি হয়ে গেছিল। অলিভিয়া প্রথমে সমস্ত ঘটনাই গোপন রাখবে বলে ঠিক করেছিল, কিন্তু পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছিলাম সবটাই পুলিশ স্টেশনে গিয়ে জানাবো। কারণ এত বড় একটা ঘটনা, আবার তার সঙ্গে এত দিনের সিরিয়াল রেপ কেসের ঘটনাটাও সম্পূর্ণ জড়িত। তাই এই ঘটনা না জানালে শেষে সেই সবই জানা যাবে, মাঝখান থেকে আমাদের রিস্ক আরও বেশি থাকবে তাতে। তাই সব ঘটনা খুলে বলাই ভালো, তারপর যা হয় হবে। সেই মতো আমরা পুলিশকে সবটা কনফেস করেছিলাম। পুলিশ আমাদের সাথে নিয়ে সঙ্গে সঙ্গেই সেই ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে অদ্ভুত এক দৃশ্য দেখেছিলাম। বিশাল বড় ঘরটার মধ্যে প্রচুর সংখ্যায় ভ্যাম্পায়ার ব্যাট উড়ে বেড়াচ্ছে। ডক্টর গ্রাহামের শরীরের ওপরে একসাথে বেশ কয়েকটা বসে রয়েছে তখনও। ওনাকে ওখান থেকে বার করে নিয়ে এসে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়। কিন্তু যেহেতু 2.5 মাস মতো আগেই ওনার সঙ্গে একটা অত বড় অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটেছিল, তাই শরীরের উত্তেজনা বা ধকল নেওয়ার ক্ষমতা যথেষ্ট কম ছিল। তার উপরে ওষুধের ডোজটাও খুব বেশি হয়ে গেছিল। সর্বোপরি প্রচুর সংখ্যায় ভ্যাম্পায়ার ব্যাট ওনার শরীর থেকে অনেকখানি রক্ত শুষে নিয়েছিল। সব কিছুর মিলিত এফেক্টের কারণে ওনাকে আর বাঁচানো যায়নি। মৃত অবস্থাতেই ওনাকে অ্যাডমিট করানো হয়। ডাক্তাররা তাই জানিয়েছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি বলে আর ওনার দেহ ওইভাবে অসংখ্য ভ্যাম্পায়ার ব্যাটের মধ্যে থেকে বার করে নিয়ে আসা হয়েছিল বলে তার মৃত্যু যথেষ্ট রহস্যজনক ও চমকপ্রদ হিসাবেই আজও পরিগণিত হয়। এর পরের ঘটনাও নেহাত ছোট নয়। এত বড় একটা ঘটনার সঙ্গে আমরা দুজনে জড়িত হয়ে পড়ার কারণে আমাদের নিয়ে প্রচুর টানাপোড়েন চলে অনেকদিন ধরে। অলিভিয়ার বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল হোল্ড ছিল, সেগুলো কাজে লাগানো হয়। এমনকি আমাদের দেশের তৎকালীন বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ পর্যন্ত করিয়েছিল ব্যাপারটা। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হল, যাকে আমি সেদেশে আমার সবচেয়ে বড় শত্রু বলে ভেবেছিলাম, সেই ডক্টর মরিস আমি যাতে নির্বিঘ্নে দেশে ফিরে যেতে পারি তার জন্য নিজে উদ্যোগ নিয়ে অনেক সাহায্য করেছিলেন। হয়তো সেটা নিজের ল্যাবের স্কলারের সম্মানের প্রশ্ন ছিল বলেই হবে। কারণ যাই থাক, তার অবশ্যই আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রাপ্য। যেহেতু সত্যিই আমি কিছু করিনি, যেটুকু করেছিলাম সেটুকু শুধুমাত্র নিজের আত্মরক্ষার জন্য, তাই শেষমেশ অনেক জল ঘোলার পরে মুক্তি পাই আইনের ফাঁস থেকে। অলিভিয়া যেহেতু না জেনে হলেও ডক্টর গ্রাহামের শরীরে বেশি ডোজের ওষুধ ইনজেক্ট করেছিল এবং সেটা তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে প্রতিপন্ন হয়েছিল, তাই ওর মিনিমাম শাস্তি হয়েছিল। ওর সঙ্গে যখন শেষ দেখা হয়েছিল, ও আমাকে একটা কথা বলেছিল। বড় ভালো লেগেছিল কথাটা, আজও মনে পড়ে। ও বলেছিল, আমি তোমাকে শ্রদ্ধা করি, তুমি একজনকেই শুধু ভালোবেসেছ, সে বনানী। এত প্রলোভন দেখিয়েও আমি তোমাকে তোমার সেই সংযম থেকে টলাতে পারিনি। সেটা থেকেই বোঝা যায় যে তুমি শুধু
বনানীকে ভালোবাসোনি, ওকে শ্রদ্ধাও করেছ যথেষ্ট। প্রার্থনা করি তুমি দেশে ফিরে গিয়ে যেন তোমার বনানীকে খুঁজে বার করতে পারো। সুখী হও তোমরা ভবিষ্যতে। দেশে ফিরে আসতে আমার আরও কিছুটা সময় লাগলেও আমি শেষমেশ সেই অভিশপ্ত পরিস্থিতি থেকে বেরিয়ে দেশে ফিরে আসতে সমর্থ হই। সম্পূর্ণ ঘটনা আমার জীবনের একটা অধ্যায় ছিল। যেদিন পুলিশের সঙ্গে ডক্টর গ্রাহামের আন্ডারগ্রাউন্ড ল্যাবে দ্বিতীয়বারের জন্য গিয়ে তিনটে মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলাম, সেদিন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। অনেকগুলো মাস ব্যাপী চলতে থাকা এক নৃশংস নাটকের পরিসমাপ্তি পর্বে ছিল ঘর ভর্তি অসংখ্য উড়ন্ত রক্তচোষা বাদুড়, আর সঙ্গে 3টে মৃতদেহ, যাদের একজন ছিল শেষ ভিকটিম। একজন যে ধর্ষক, আর একজন যে সবকিছুর হোতা। নাটকের প্রতিটা চরিত্রই উপস্থিত ছিল শেষ দৃশ্যে। মনে পড়েছিল খুব বনানীর কথা। সে অত্যাচার দেখেছিল, অত্যাচারিত হয়েছিল। আমি সেই অত্যাচারের শেষ দেখেছিলাম। ঈশ্বর তাঁর জগৎ সংসার নিয়ে কত খেলাই না খেলে চলেছেন নিরন্তর। গড়েন, ভাঙেন, আবার গড়েন। সবকিছুরই শেষ আছে, অত্যাচারেরও, অত্যাচারীরও। ঘড়িতে তখন বেলা 2:30 বাজে। অধ্যাপক আবেশ রায় তার কাহিনী শেষ করলেন। ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বিরাজ করল এক অদ্ভুত নৈশব্দ। তারপরে একটা দীর্ঘশ্বাসের শব্দে প্রফেসর চোখ তুলতে আগন্তুকদের দলে সৌম বলে যে ছেলেটি ছিল সে বলে উঠল, একদিকে যেমন ভয়ঙ্কর রোমাঞ্চকর, তেমনি আবার অদ্ভুত সুন্দর আপনার কাহিনী, মানে আপনার জীবনের কাহিনী। এই রকম একটা ঘটনা সরাসরি আপনার মুখে শুনতে পেরে আমরা সত্যিই আপ্লুত। তার কথায় খেইটে নেই শুভঙ্কর বলল, মনে হচ্ছে যেন জাস্ট কিছুক্ষণ আগেও 1 যুগ আগেকার সেই মেক্সিকোতে যেখানে ঘটনাগুলো পরপর ঘটে চলেছিল, আমরা যেন সশরীরে সেখানেই উপস্থিত ছিলাম। সত্যি এ এক অসাধারণ অনুভূতি। আবার কিছুক্ষণ সব চুপচাপ। তারপরে নীরবতা ভেঙে দীপ্যমান বলল, আমার দিক থেকে আপনাকে একটা পার্সোনাল রিকোয়েস্ট ছিল। আমরা সকলেই সম্পূর্ণ ঘটনা শুনলাম, জানলাম, কিন্তু ঠিক কিভাবে আপনি আঁচ করেছিলেন যে ডক্টর গ্রাহাম এই ঘটনার সঙ্গে যুক্ত, বা আরও কিছু ছোটখাটো ঘটনা, সেগুলোকে পরপর কোরিলেট কিভাবে করেছিলেন, একটু আমাদের বুঝিয়ে বললে খুব ভালো হয়। প্রফেসর বললেন, হ্যাঁ, এই ব্যাপারটা তোমরা আমার কাছে জানতে না চাইলেও আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিতাম। আমার মাথায় প্রথম স্ট্রাইক করেছিল যখন অলিভিয়া সেই একই ঘটনার শিকার হলো, যা কিনা তার আগে পর্যন্ত শুধুমাত্র পর্নস্টারদের সঙ্গে ঘটছিল। তারপরে আবার বনানী, আমাদের ল্যাবের 2জন মহিলা ফেলোর সঙ্গেই যখন ঘটনাটা ঘটল, যা কিনা আগে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যেই সীমাবদ্ধ ছিল, তখন আমার মাথায় বারবার স্ট্রাইক করতে থাকে যে তাহলে কি কোনোভাবে আমাদের ল্যাবের সঙ্গে বা ল্যাব ফেলোদের সঙ্গে কোনোভাবে আদপে ঘটনাটা যে ঘটাচ্ছে সে লিঙ্কড। এবার বনানীর কথা যদি ধরতে হয়, তাহলে ওর ওখানে লিঙ্ক বলতে শুধু আমি, আর কোনো লিঙ্কই নেই। পড়ে রইল শুধু অলিভিয়া। তখন থেকেই আমি অলিভিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রত্যেকের ব্যাপারে চিন্তাভাবনা করতে আরম্ভ করি। প্রতিটা ভিকটিমের শরীরের কোনো না কোনো একটা এক্সপোজড পার্টে একটা করে বাদুড়ের ট্যাটু কেন আঁকা হতো, সেটা আমাকে প্রথম থেকেই ভাবিয়েছিল। বনানী ওর শরীর থেকে ভ্যাম্পায়ার ব্যাট জাতীয় কোনো প্রাণীকে দিয়েই ব্লাড সাক করানোর কথা বলেছিল আমায়। আসলে মূল ঘটনার সঙ্গে কোনোভাবেই বাদুড় বা বাদুড়ের ট্যাটু সংক্রান্ত ব্যাপারটার কোনো লিঙ্ক আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু লিঙ্ক তো থাকতে বাধ্য, তাই না? যখন প্রতিটা ভিকটিমের দেহেই ট্যাটুটা পাওয়া যাচ্ছে, তখন কোনো লিঙ্ক তো অবশ্যই থাকবে। যখন
ডক্টর গ্রাহামের সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, তখন উনি ছোট করে ওনার কাজ নিয়ে বলেছিলেন বটে, তবে মডেল অর্গানিজমের ব্যাপারে একেবারেই কিছু বলেননি। তার কয়েক মাস পরে যখন ওনার পেপার অনলাইনে অ্যাভেলেবল হলো, তখন পড়ে দেখলাম উনি মডেল অর্গানিজম হিসেবে কমন ভ্যাম্পায়ার ব্যাটকে ব্যবহার করেছেন। সেটা পড়েই আমার মাথায় ক্লিক করে উনি অলিভিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে লিঙ্কও বটে, আবার তার সঙ্গে এই রকম একটা কোইন্সিডেন্ট। কেউ তো আর ব্লাড সাক করানোর জন্য স্পেশাল করে কমন ভ্যাম্পায়ার ব্যাট এনে ঘরে রাখবে না। তাই মনে হয়েছিল ডক্টর গ্রাহামের কথাটা, বলতে পারো শুধুই মনে হয়েছিল মাত্র। আর কৌতূহল জেগেছিল তিনি সত্যি সত্যি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা। অলিভিয়ার কাছে গিয়ে যখন ওর কাছে জানতে চেয়েছিলাম, তখন কিছুটা ঢিল ছুঁড়ে দেখার মতোই প্রশ্নটা করেছিলাম আর কি, আদৌ আমার আন্দাজের পেছনে কোনো যুক্তি আছে কিনা। কিন্তু সত্যিই যে এতখানি যোগাযোগ, যার কিছুটা আবার অলিভিয়া জানতো, দেখেছিল, অতটা আমি ভাবিনি বটে।